বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020 এবং 21 সেশনের কম্পিউটার টেকনোলজির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা যেখানেই আছি না কেন, আশা করি সুস্থ আছি। তোমাদের সুস্থ থাকার প্রয়াসেই আমাদের অনলাইন ক্লাসের আয়োজন। এরই প্রেক্ষিতে আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট নিয়ে আছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি। তো মূলত কম্পিউটার অ্যাপ্লিকেশন একটি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। আমরা এই সাবজেক্টটি তোমাদের ক্লাসে চালনা করার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে হয়তোবা আমরা সেটা করতে পারতেছি না। তো যাই হোক, আমরা এখন আমাদের এই ক্লাসগুলো অনলাইনে প্রেজেন্টেশন করব। এখানে একটা ল্যাবের হয়তোবা স্থির চিত্র তোমরা দেখতেছো। তোমাদেরকে আসলে অনেক মিস করতেছি আমরা হয়তোবা ল্যাবে খুব সুন্দরই ক্লাস নিতে পারতাম। যাই হোক, পরিস্থিতি শেষ করে আমরা পরিস্থিতির কথা বিবেচনা না করে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। প্রথমত আজকে আমরা কি শিখবো বা আজকের টপিকসটা কি সেটা আমরা জেনে নেব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মডার্ন কম্পিউটার। আমরা মডার্ন কম্পিউটার সম্পর্কে কিছু ধারণা নেব এবং আজকের ক্লাস শেষে আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেগুলো হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার বা কম্পিউটার কি, আমরা সেই জিনিসটা জানতে পারবো। কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবো এবং একটি কম্পিউটার কি কি বেসিক ইউনিট নিয়ে গঠিত হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। এবার আসি আমরা ডেফিনেশন অফ মডার্ন কম্পিউটার। তো মডার্ন কম্পিউটার সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তবে আমি মনে করি আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে আমরা জানি না আসলে কম্পিউটার জিনিসটা কি, কারণ কম্পিউটার এখন বর্তমান যুগে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা প্রায় সবাই কম্পিউটার সম্পর্কে টুকিটাকি জিনিসগুলো জানি বা কম্পিউটার সম্পর্কে ধারণা লাভ করছি। এখন আমরা বাস্তবে জানবো যে কম্পিউটার আসলে জিনিসটা কি। যখন কম্পিউটার আবিষ্কারের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, কম্পিউটার আসলে কম্পিউট নামে একটি শব্দ থেকে এসেছিল, যার অর্থ হচ্ছে গণনা করা। আর কম্পিউটার হচ্ছে একটি গণনাকরণ যন্ত্র। যদিও এখন কম্পিউটার শুধু গণনার কাজে ব্যবহার করা হয় না, এখন গৃহস্থালী ছোট ছোট কাজ হতে শুরু করে আমাদের বিনোদন, খেলাধুলা সহকারে মহাকাশের গবেষণার কাজেও কম্পিউটার ব্যবহার হয়ে আসছে। তাহলে বর্তমান যুগে আমরা কম্পিউটারের সংজ্ঞা আসলে কিভাবে দিতে পারি? মূলত যদি আমি এক কথায় বলি, কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা একটা ইলেকট্রনিক যন্ত্র। আমাদের আশেপাশে অসংখ্য ইলেকট্রনিক যন্ত্র আছে, যেমন টেলিভিশন, মোবাইল, এরকম সহকারে আমাদের আশেপাশে অসংখ্য ইলেকট্রনিক যন্ত্র আছে। কম্পিউটার সেরকম একটি যন্ত্র, বাট ওই যন্ত্রগুলোর সাথে কম্পিউটারের কিছু পার্থক্য আছে। কম্পিউটার তার মধ্যে থাকা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারে, ডাটা গ্রহণ করতে পারে, সেই ডাটাকে প্রসেস করতে পারে, ফলাফল প্রদান করতে পারে এবং ফলাফলকে জমা করে রাখতে পারে। বেসিক্যালি আমাদের নর্মাল যে ইলেকট্রনিক যন্ত্রগুলো সেগুলো একটা নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহার করা হয়, বাট কম্পিউটার অ্যাকচুয়ালি মাল্টিপল কাজে ব্যবহার করা হয়। সে তার মধ্যে দেওয়া ডাটা অনুযায়ী এবং তার মধ্যে সেভ করা ইনস্ট্রাকশন অনুযায়ী যে কোনো ধরনের কাজই করতে পারে এবং সেই কাজের ফলাফল প্রদান করতে পারে এবং মেমরি জমা করে রাখতে পারে। এ হচ্ছে কম্পিউটারের আধুনিক সংজ্ঞা। আমাদের এইগুলোর দিকেও একটু খেয়াল রাখতে হবে। হিস্ট্রি অফ কম্পিউটার বা কম্পিউটারের
ইতিহাস সম্পর্কে আমরা একটু টুকিটাকি জানবো। কম্পিউটারের ইতিহাস জানার আগে আমাদের জানতে হবে যে কম্পিউটার আর প্রাচীন যুগে আমরা গণনা করার জন্য আসলে কি কি যন্ত্র ব্যবহার করতাম। যেমন আমাদের এখানে একটা ছবি দেখতে পাচ্ছি অ্যাবাকাস। আসলে প্রাচীনকালে যখন মানুষ গণনা করতো তখন অ্যাবাকাস নামে যন্ত্রটি ব্যবহার করতো। এখানে দেখো নুড়ি পাথরের মতো অনেকগুলো ছোট ছোট জিনিস আছে। এই জিনিসগুলাকে বিভিন্ন সাইডে মুভমেন্ট করার মাধ্যমে আমাদের কাজগুলো করা হয়ে থাকতো, গণনার কাজগুলো সম্পন্ন করা হতো। তারপরে যদি আমরা মধ্যযুগের দিকে চিন্তা করি, মধ্যযুগের দিকে প্যাসকেল ক্যালকুলেটর অনেক জনপ্রিয় ছিল, যাকে প্যাসকেল নামে চিনি। এটা প্রায় 1652 সালের দিকে আবিষ্কার। এগুলো দিয়ে গণনা করা হতো। তবে কম্পিউটারের যে বর্তমান যুগ, সেটা আসলে শুরু হয়েছে আরো অনেক পরে। কম্পিউটারের আসল যুগ যদি বলি, আমরা কম্পিউটারের আসল যুগ শুরু হয়েছে চার্লস বেবেজের আমল থেকে, যাকে আমরা কম্পিউটারের জনক নামে চিনি। যদি এখন প্রশ্ন করতাম বা আমি আগে প্রশ্ন করতাম যে কম্পিউটারের জনককে, আমি আশা করি যন্ত্রকে অনেকেই বলে ফেলবা যে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। তবে চার্লস বেবেজকে কেন কম্পিউটারের জনক বলা হয়? চার্লস বেবেজ তিনি দুটি যন্ত্রের ধারণা দিয়েছিলেন, যে দুটি যন্ত্রের ধারণা থেকে পরবর্তীতে মডার্ন কম্পিউটারের যুগ শুরু হয়। তার মধ্যে একটি ছিল ডিফারেন্সিয়াল ইঞ্জিন আর একটি ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই দুটি যন্ত্র উনি 1821 এবং একটি ডিফারেন্সিয়াল ইঞ্জিন উনি 1821 সালে ধারণা দিয়েছিলেন, এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে 1831 সালে উনি ধারণা দিয়েছিলেন। আমরা এখন কম্পিউটারের যে বেসিক ইউনিট বলি, বা আজকে আমরা যে বেসিক ইউনিট গুলো সম্পর্কে জানবো, সেই বেসিক ইউনিটের সবগুলোই বিদ্যমান ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যে। তার ডিজাইন বা ধারণার উপর বেস করে পরবর্তীতে আমাদের কম্পিউটার আবিষ্কারের যুগ শুরু হয়। আর এই কারণেই চার্লস বেবেজকে কম্পিউটারের জনক বলা হয়। এবার আসো ইলেকট্রনিক্স যুগ। যদি আমরা চার্লস বেবেজের আমলকে, চার্লস বেবেজ আসলে আমাদের পূর্ণাঙ্গ কোনো কম্পিউটার আবিষ্কার করে দিয়ে যেতে পারেনি, উনি আমাদের অনেকটা ধারণা দিয়ে গিয়েছিল। তখনকার সময়ে টেকনোলজি আমাদের এই আবিষ্কারের জন্য পুরোপুরি উপযুক্ত ছিল না। তার প্রায় বলা যায় 100 বছর পর, অর্থাৎ 31 সালের পরে, প্রায় 1940 সালের দিকে, 40 থেকে 46 সালের দিকে এনিয়াক নামে কম্পিউটারটি আবিষ্কার হয়। এখন আমরা কম্পিউটার নামে জানি যে ছোট্ট একটা কম্পিউটার, টেবিলে সুন্দর করে সাজানো যাবে, অথবা ল্যাপটপ সুন্দর করে আমাদের টেবিলে রাখা যাবে। আসলে ব্যাপারটা ওরকম না। আগের যুগের কম্পিউটার গুলো এত সহজ বা এত ছোট আকারে ছিল না। এনিয়াক কম্পিউটার ছিল প্রায় 15 মিটার, বা আমরা যদি ফুটে কনভার্ট করি প্রায় 45 ফুট লম্বা, প্রস্থে ছিল প্রায় 27 ফুটের মতো, অর্থাৎ বিশাল। আমরা একটা বিশাল হল রুম প্রয়োজন হবে এটাকে রাখার জন্য। তো এবং ওখানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হতো, প্রায় 150 কিলোওয়াটের মতো বিদ্যুৎ প্রয়োজন হতো, যেটা দিয়ে মোটামুটি একটা ছোটখাটো শহর বা একটা ছোট কয়েকটা গ্রাম অনায়াসে ইলেকট্রিসিটি দেওয়া সম্ভব। তো তখনকার সময়ের কম্পিউটার গুলো ছিল অনেকটা এরকম। এরপরে একটু আরো সহজকরণ হয়, কম্পিউটারের মূল যুগের সূচনা হয় মার্ক 1 কম্পিউটার দিয়ে। এটাও অনেকটা এনিয়ার কম্পিউটারের মতোই ছিল, 45 ফুট লম্বা, প্রস্থ ছিল একটু কম, 15 ফুটের মতো, এবং এটা এনিয়ার থেকে অনেক বেশি বা অধিক ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ছিল। এবং এখানে প্রোগ্রামেবলের ব্যবহার শুরু হয়। আমরা এখন সফটওয়্যার দিয়ে কম্পিউটার যেভাবে কাজ করি, প্রোগ্রামের ব্যবহার করি, সেই প্রোগ্রামের ধারণা দেওয়া হয় মার্ক 1 কম্পিউটার থেকে। এরপরে ধীরে ধীরে কম্পিউটারের নতুন নতুন যন্ত্রণা আবিষ্কারের ফলে কম্পিউটারের সাইজ ধীরে ধীরে ছোট হতে থাকে, এবং ছোট হতে হতে এখন কম্পিউটার সাইজ এত ছোট হয়ে যাচ্ছে যে অনেক সময় পকেট কম্পিউটারও পাওয়া যায়, যেটা আসলে পকেটে নিয়েও ঘোরা যায়। তো এই ছিল আমাদের কম্পিউটারের সংক্ষিপ্ত একটা ইতিহাস, যেখানে আমরা কম্পিউটার সম্পর্কে টুকটাক ধারণা লাভ করলাম। তা এখন আমরা কম্পিউটারের বেসিক ইউনিট, আমাদের ক্লাসের সর্বশেষ যে পার্ট, ইউনিটস অফ মডার্ন কম্পিউটার সম্পর্কে ধারণা লাভ করব। দেখো, আমাদের আজকে ক্লাসটা 3টা পার্টে বিভক্ত ছিল। প্রথম পার্টে আমরা জেনেছি কম্পিউটার জিনিসটা কি, বা কম্পিউটার একটা ডেফিনিশন আমি জেনেছি, মডার্ন ডেফিনিশন যেটা, সেটা জেনেছি। দ্বিতীয় ধাপে আমরা হিস্ট্রি জেনেছি, এবং সবার লাস্ট ধাপে আমরা কম্পিউটারের বেসিক ইউনিট জানবো। আমরা আগে বলেছিলাম চার্লস বেবেজ আমাদের কম্পিউটারের কিছু বেসিক ইউনিটের ধারণা দিয়েছিল, যার উপর বেস করে আমাদের কম্পিউটারের আবিষ্কার। সেই চার্লস বেবেজের
সেই বেসিক ইউনিট গুলোই এখনো বর্তমানে ব্যবহার হয়ে আসছে। চার্লস বেবেজ যে বেসিক ইউনিট বলেছিলেন, যে কম্পিউটার মূলত 5টা বেসিক ইউনিটের ধারণা দিয়েছিলেন। তো এর মধ্যে প্রথমটি হচ্ছে ইনপুট ইউনিট, প্রসেসিং ইউনিট, কন্ট্রোল ইউনিট, স্টোরেজ ইউনিট এন্ড আউটপুট ইউনিট। মূলত এই 5টা বেসিক ইউনিট নিয়েই একটি কম্পিউটার গঠিত হয়। এবার আসো আমরা এই বেসিক ইউনিট গুলোর সঙ্গে টুকটাক জানবো। এর আগে আমরা বেসিক ইউনিট গুলো কিভাবে কাজ করে তার একটা লেআউট আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন ইনপুট থেকে কিভাবে আমাদের ডাটা কোথায় যাচ্ছে, স্টোরেজ ইউনিটে যাচ্ছে, তার মধ্যে নিচে আমাদের প্রসেসিং এবং কন্ট্রোল ইউনিটে যাচ্ছে, এবং লাস্টে ফলাফল আকারে আউটপুট ইউনিটে যাচ্ছে। এটা হচ্ছে একটা কম্পিউটারের বেসিক স্ট্রাকচার, বা কম্পিউটার আসলে কিভাবে কাজ করে তার একটা ছোট্ট একটা বেসিক চিত্র। এবার চলো আমরা ইনপুট ইউনিট সম্পর্কে জানি। ইনপুট ইউনিট কি? আসলে কম্পিউটারে আমরা যে কাজ করানোর জন্য কম্পিউটারকে বিভিন্ন তথ্য বা ইনফরমেশন বা আমরা ডাটা বলি, এগুলো কম্পিউটারের ভিতরে প্রবেশ করাতে হবে, বা কমান্ড গুলো কম্পিউটারকে দিতে হবে। এগুলো দেওয়ার জন্য আমরা যে ইউনিটকে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মূলত ইনপুট ইউনিট। তো আমাদের আশেপাশে অসংখ্য ইনপুট ইউনিট আছে, আমরা হয়তো বা অনেকে এগুলা চিনি। যেমন কিবোর্ড, মাউস, এখন আমি যে স্পিকার দিয়ে তোমাদের সাথে কথা বলতেছি সেই মাইক, তারপরে ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে তোমরা আমার ছবি দেখতে পাচ্ছ সেই ক্যামেরাও একটি ইনপুট ডিভাইস, স্ক্যানার ইত্যাদি আরো অসংখ্য ইনপুট ডিভাইস রয়েছে। যারা গেমস খেলা পছন্দ করো, জয়স্টিক্স, আমরা জানি জয়স্টিক দিয়ে গেমস খেলা যায়, সেই জিনিসগুলো ইনপুট ডিভাইসের অন্তর্ভুক্ত। এবার আসো প্রসেসর বা প্রসেসিং ইউনিট। কম্পিউটারের মূল ইউনিটই বলা হয় এটাকে। প্রসেসরকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন, মস্তিষ্ক বলতে পারি। আমাদের মানুষের সাথে তুলনা করলে মানুষের ব্রেন যেমন সকল কাজ করে থাকে, কম্পিউটারের প্রসেসর সকল কাজ করে থাকে। কম্পিউটারের ভিতরে যাবতীয় যত কাজ হয় তার জন্য দায়ী হচ্ছে মূলত প্রসেসর। প্রসেসর কম্পিউটার অভ্যন্তরীণ সকল ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল অর্থাৎ গাণিতিক এবং যৌক্তিক সকল কার্য সম্পাদন করে থাকে। এখানে আমি কিছু প্রসেসরের ছবি তোমাদের দেখাচ্ছি। এগুলা লেটেস্ট ডেস্কটপ কম্পিউটারের জন্য বেসিক কিছু প্রসেসর, যেমন ইন্টেল কোর i7, কোর i9 রয়েছে, এছাড়া পেন্টিয়াম সিরিজের প্রসেসর আছে। এগুলো অনেক জনপ্রিয় প্রসেসর। কিছু প্রসেসরের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আসো আমরা আলোচনা করব কন্ট্রোল ইউনিট নিয়ে। কম্পিউটারের কন্ট্রোল করার জন্য, অর্থাৎ আমরা কম্পিউটারের যাবতীয় যত অপারেশন আছে, এটা ইনপুট, আউটপুট, স্টোরেজ বা প্রসেসিং যে কাজই হোক না কেন, সকল কাজগুলোকে অর্থাৎ সকল অ্যাক্টিভিটিস কে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল ইউনিট ব্যবহার করে থাকি। তো কন্ট্রোল ইউনিট হিসাবে আমরা বিভিন্ন ধরনের সার্কিট বোর্ড, আইসি বা বিভিন্ন ধরনের কমান্ড বা সফটওয়্যারও ব্যবহার করে থাকি। এবার আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট অনেকটা ইনপুট ইউনিটের উল্টো বলতে পারি আমরা। ইনপুট ইউনিটের মাধ্যমে আমরা কম্পিউটারে ডাটা প্রবেশ করাই, আর আউটপুট ইউনিটের মাধ্যমে কম্পিউটারের ডাটাগুলোকে আমরা দেখতে পারি বা রেজাল্ট আকারে পাই। এখানে আউটপুট আকারে আমরা সাধারণত বলতে পারি মনিটর। মনিটরের মধ্যে আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, কম্পিউটারের যে কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মনিটর একটি আউটপুট ডিভাইস। প্রিন্টার, আমরা রেজাল্ট আমি ইচ্ছাগুলো প্রিন্ট করে নিতে পারছি। স্পিকার, আমরা সাউন্ড গুলো শুনতে পাচ্ছি, কম্পিউটার থেকে সাউন্ড গুলো শুনতে পাচ্ছি স্পিকারের মাধ্যমে, স্পিকার আউটপুট ডিভাইস। এছাড়া স্ক্যানার আছে, হেডফোন আছে, এরকম আরো অসংখ্য ডিভাইস আছে যেগুলোকে আমরা মূলত আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করে থাকি। এখন স্টোরেজ ইউনিট, এটা আমাদের যে 5টা বেসিক ইউনিট বলেছি, 5টা বেসিক ইউনিট সর্বশেষ যে ইউনিটটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্টোরেজ ইউনিট। তো স্টোরেজ ইউনিটে আমরা স্টোরেজ ইউনিট হচ্ছে মূলত আমরা মেমোরি ইউনিট নামেও তাকে চিনি। কম্পিউটারে যত ডাটা আছে বা যত কিছুই আছে আমরা এগুলা সেভ করার জন্য মূলত স্টোরেজ ইউনিট ব্যবহার করে থাকি। স্টোরেজ ইউনিট হিসাবে আমরা প্রাইমারি মেমোরি হিসাবে র্যাম, রম ব্যবহার করে থাকি। সেকেন্ডারি হিসাবে আমরা সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক আর অন্যান্য অনেক জিনিস ব্যবহার করে থাকি। এই জিনিসগুলো আমরা অনেকে অথবা দেখেছি আমাদের আহ আমরা আমাদের নিত্যদিনের মানে ওই জিনিসগুলো আমরা অনেকে ব্যবহার করে থাকি। তো এগুলো মূলত মেমোরি ইউনিট বা স্টোরেজ ইউনিট আকারে ব্যবহার করা হয়। কম্পিউটারের সব ইনফরমেশন
সেভ করার জন্য আমরা এই ইউনিটগুলো ব্যবহার করে থাকি। এর সাথে সাথে আমাদের মোট বেসিক যে 5টা ইউনিট সম্পর্কে তোমার ধারণা দেওয়ার কথা ছিল সেটা ধারণা দেওয়া হয়েছে। আজকে ক্লাস যারা মনোযোগ সহকারে করেছে তাদের জন্য অনেক ভালো কিছু হবে, কারণ আজকে ক্লাস শেষে একটি অ্যাসাইনমেন্ট থাকবে। তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা করে সফট কপি এবং হার্ড কপি আকারে জমা দিতে হবে। হার্ড কপি আমরা দিব আমাদের ক্লাস যখন ফাইনালি আমাদের ক্লাস শুরু হয় সশরীরে, তখন আমরা এটাকে নিব। আর সফট কপি আমাকে মেইল করেও পাঠাইতে পারো, বা আমি পরবর্তী নির্দেশনা তোমাদের দিয়ে দেবো পরবর্তী ক্লাসে কিভাবে তোমরা আমাকে এটা পাঠাইতে পারো। তো আমাদের অ্যাসাইনমেন্টের নামটা আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বেসিক ইউনিট অফ মডার্ন কম্পিউটার। আমরা আজকে কম্পিউটারের যে বেসিক ইউনিটগুলো সম্পর্কে জেনেছি, সেই বেসিক ইউনিটের তোমরা সংক্ষিপ্ত বর্ণনা আকারে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবা। হার্ড কপিতে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমরা A4 সাইজের পেপার অথবা অফসেট পেপার ব্যবহার করতে পারো। আর সফট কপি তো আমরা নরমালি যে কোনো জায়গা থেকে লিখে বা কম্পিউটারে টাইপ করে আমরা আমাদের পাঠাইতে পারো। তো এই ছিল আজকে আমাদের ক্লাসে সংক্ষিপ্ত একটি ক্লাসের আলোচ্য বিষয়ের অংশ। তো এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে, সেটা করতে পারো। তাহলে আজকের ক্লাসে আমরা যা যা করলাম আমি একটু সংক্ষেপে একটু রিভিউ করে নিই। প্রথমে আমরা জানলাম কম্পিউটার কি, দ্বিতীয়ত আমরা জানলাম কম্পিউটার কেন, কম্পিউটারের ইতিহাস কি, এবং 3 নম্বরে সর্বশেষ আমরা জানলাম যে কম্পিউটারের বেসিক ইউনিট বা কি কি কম্পিউটারে কি কি বেসিক ইউনিট ব্যবহার করা হয়। এখন আজকের ক্লাসের অংশ থেকে যদি আরো কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমরা খুবই অল্প সময়ে আমরা ক্লাসটা শেষ করে দিয়েছি, এখন আমাদের হাতে অনেক সময় আছে। এই সময়ের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। অলরেডি অনেকে কমেন্টস করতেছো তোমাদের হাজিরা দিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন পর্ব শেষে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করে দিব। অর্পিতা চৌধুরী অ্যাড করা গেলে করেন, আচ্ছা অ্যাড করে দেব, সমস্যা নেই। যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকে অবশ্যই আমরা অ্যাড করে নিব। হিস্টোরি আবার রিপিট করতে বলেছে একজন, কম্পিউটার হিস্টোরি। অবশ্যই তোমরা ব্যাকে গেলে আবার দেখতে পারবা। তবে আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাদেরকে আরেকবার হিস্টোরি পার্টটা একবার এক নজরে দেখিয়ে দিই, যেহেতু অনেকে আবার জানতে চাচ্ছ অথবা অনেকে একটু পরে জয়েন করেছো, তাই কম্পিউটার ইতিহাস সম্পর্কে তোমাদের হয়তো একটু আইডিয়া নেই। কম্পিউটারের মূল ইতিহাস শুরু হয় আসলে চার্লস বেবেজের আমল থেকে। চার্লস বেবেজ তোমার এই দুটি যন্ত্র আবিষ্কার করেছিল, যার নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেনশিয়াল ইঞ্জিন। যদিও অ্যানালিটিক্যাল ইঞ্জিন উনি সম্পূর্ণরূপে তৈরি করতে পারেনি, বাট এই দুইটা যন্ত্রে উনি কম্পিউটারের যে বেসিক আমরা 5টা ইউনিট সম্পর্কে আলোচনা করলাম, সেই 5টা ইউনিটের সবগুলোই বিদ্যমান ছিল। আর তার এই আইডিয়া বা ডিজাইনের উপর বেস করে পরবর্তীতে আমাদের কম্পিউটারের যুগের সূচনা হয় বা কম্পিউটার আবিষ্কারের প্রক্রিয়া শুরু হয়। আর এই জন্যই আমরা চার্লস বেবেজকে কম্পিউটারের জনক হিসেবে চিনি। আর পরে আমাদের ইলেকট্রনিক্স কম্পিউটার যুগ, চার্লস বেবেজের আমলের পরে প্রায় 100 বছর পর ENIAC কম্পিউটারের আবিষ্কার। আশ্চর্যের বিষয় যে চার্লস বেবেজ ধারণা দিয়েছিল 1831 সালের দিকে, আর ENIAC কম্পিউটার আবিষ্কার হয় প্রায় 1946 সালের দিকে। তাহলে বলা যায় 100 বছরের বেশি সময় পরে গিয়ে আমরা মূল একটা ইলেকট্রনিক্স কম্পিউটারে দেখা পাই, যেটা আমরা ENIAC নামে চিনি। এটা বিশাল আকৃতির কম্পিউটার ছিল, প্রায় তোমার 45 ফুট লম্বা, 27 ফুট প্রস্থ বিশিষ্ট বিশাল আকারের কম্পিউটার ছিল। তো তখনকার যুগের ধারণা অনুযায়ী এটা অনেক বড় আকারের কম্পিউটার ছিল। তার পরবর্তীতে আমরা বলেছিলাম মার্ক ওয়ানের যুগের কথা। মার্ক ওয়ান ও 1946 সালের শেষের দিকে শুরু হয়, আবিষ্কার হয়।
এটা আহ, আমাদের এক কথা বলতে লেগেছি, কম্পিউটারের আবিষ্কারকও বলা হয়। কারণ হচ্ছে মার্ক ওয়ান হচ্ছে প্রোগ্রামেবল কম্পিউটার। আর এখান থেকে তোমার মূলত কম্পিউটারের মূল যুগের সূচনা হয়, যে প্রোগ্রাম করার মাধ্যমে, সফটওয়্যার করার মাধ্যমে যে আমরা কম্পিউটারের কাজগুলো করি সেই জিনিস সম্পর্কে উনি ধারণা দেয়। এই জন্য হাওয়ার্ড এইকেনকে কম্পিউটারের আবিষ্কারকও বলা হয়ে থাকে। কম্পিউটারের সাথে অ্যাডা, হ্যাঁ অ্যাডা, অবশ্যই অবশ্যই আমি এটাকে মিস করে গেছি। অ্যাডা, লেডি অ্যাডা অগাস্টা বাইরন ছিল কম্পিউটারের ফার্স্ট প্রোগ্রামার, যিনি কম্পিউটারে প্রথম প্রোগ্রামিং এর ধারণা দিয়েছিলেন। অবশ্যই অনেক ভালো কথা বলেছো। আহ ঠিক আছে, অনেকে অনেক কিছু সম্পর্কে ধারণা নিতেছো, সমস্যা নেই। এখানে কি স্যার সফট কপি কি বাংলা নাকি ইংলিশে? সফট কপি আমরা বাংলা অথবা ইংলিশ, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই করতে পারি। এটা আমার কোনো আপত্তি নেই, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই করতে পারো। তবে আমার মনে হয় যেহেতু আমাদের আনুষঙ্গিক বেশিরভাগ জিনিসগুলো বাংলায় হওয়ার সম্ভাবনা বেশি, তো তোমরা বাংলায় করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। কম্পিউটারে টাইপ করে সফট কপি কিভাবে পাঠাবো? অবশ্যই সফট কপি কিভাবে পাঠাবো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে তোমাকে এই বিষয়ে নির্দেশনা দিব। আমরা কোনো একটা গ্রুপ করে গ্রুপও যেতে পারি, বা আমার মেইল অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দিব, সেই মেইল অ্যাড্রেসও তোমরা মেইল করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ অনেকে। ঠিক আছে, তোমরা মেইল করতে চাইলে অবশ্যই আমি আমার মেইল অ্যাড্রেসটা দিতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, আমি আমার কমেন্টসে তোমাদের মেইন সেকশনটা আমি উল্লেখ করে দিব, আমার ইমেল অ্যাড্রেসটা উল্লেখ করে দিব। অনেকে এখানে প্রশ্ন করেছে, আরেকজন প্রশ্ন করেছে, স্যার এনিয়াক কম্পিউটারের মিনিং কি? এনিয়াক কম্পিউটার মিনিং হচ্ছে ইলেকট্রনিক্স নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, সরি কম্পিউটার। ই দিয়ে হচ্ছে তোমার ইলেকট্রনিক, এন দিয়ে নিউমেরিক্যাল, আই দিয়ে হচ্ছে ইন্টিগ্রেটর, এ দিয়ে অ্যান্ড, এবং সি দিয়ে কম্পিউটার। এনিয়াক মানে হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আহ ঠিক আছে, তো আমরা তোমাদের কিছুক্ষণ পরে আমরা আমাদের কমেন্টসে বা আমার আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের মেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। আর তোমরা যদি চাও আমি এখনো দিয়ে দিতে পারি, এখনো দিয়ে দিচ্ছি প্রয়োজনে। আহ
যারা ইমেল অ্যাড্রেসটা চেয়েছো তোমাদেরকে ইমেল অ্যাড্রেসটা আমি প্রোভাইড করেছি, দেখো স্ক্রিনে দেখে নিতে পারো। engineer_habi@ymail.com, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এখানে যোগাযোগ করতে পারো তোমরা, বা এখানেও আমাকে অ্যাসাইনমেন্টটা মেইল করে পাঠাইতে পারো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। সবার সুস্থতা কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। হ্যাঁ, ওয়াইমেল, সমস্যা নেই, ওয়াইমেল।